একটা উপজেলাতে কিন্তু তার চেয়ে অনেক বেশি ডাক্তার। তো তার তদারকি সেইখানে যে তাদের অ্যাটেন্ডেন্স, তাদের জব প্রপারলি হচ্ছে কিনা, সেই মনিটরিংয়ের বাইরে এটা একটা নতুন উপাদান এসে চলছে। কিন্তু এই নতুন উপাদানে কিন্তু সরকার ফিও আদায় করছে, টাকাও, কিন্তু এটাকে দেখার জন্য, সুপারভাইজ করার জন্য কোনো তদারকি বন্দোবস্ত নেই। একইভাবে আমি বলছি, এটা তো আজকে যেটা যেই জায়গাটাতে আসছে, জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা যদি ডিসেন্ট্রালাইজ করা যায় তো তখন কিন্তু এগুলো আরও মনিটরিংটা ইজি হতো। কিন্তু টোটাল জিনিসগুলো কিন্তু না করে আমরা ওই সেগমেন্টাল করে এটা কোনো ফয়সালা করতে পারবো না। আমরা এই রোগীদের পক্ষ থেকে জানার কথা বলছিলাম ডক্টর ইকবাল আরসালান। আমরা একটু বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো যে অনুমোদনহীন মোহনা হাসপাতালটি যার কথা আমরা বলছি, স্বাস্থ্যমন্ত্রী যেটি বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন এবং বলতে গিয়ে অনেক কথা বলছেন, তার মধ্যে যেসব চিকিৎসকদের কথা ছিল তার মধ্যে আপনিও একজন। আপনি একটি দৈনিককে সাক্ষাৎকার দিতে গিয়ে আপনি বলেছেন যে দলীয় চিকিৎসকদের অনুরোধে আপনি এই হাসপাতালের সঙ্গে যুক্ত হয়েছেন, তবে অনুমোদন না থাকার সাক্ষাৎকার দিতে গিয়ে আপনি বলেছেন যে দলীয় চিকিৎসকদের অনুরোধে আপনি এই হাসপাতালের সঙ্গে যুক্ত হয়েছেন, তবে অনুমোদন না থাকার বিষয়টি আপনার জানা ছিল না। অনুমোদন না নিয়ে হাসপাতাল চালানোর বিষয়ে ডাক্তার আহসান হাবীব বলেছেন, জনাব আহসান হাবীব বলেছেন, আমরা অনেক আগে থেকে মোহনা ডায়াগনস্টিক কেন্দ্র চালিয়ে আসছি, একই নামে হাসপাতাল করতে আলাদা অনুমোদনের দরকার হবে এটি জানা ছিল না। বিষয়টি যদি আপনি আরেকটু বিশদ করতেন। আমরা বিরতি নিয়ে ফিরছি, দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি একটু বলতেন। আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর ইকবাল আরসালান, বিরতির আগে আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে মোহনা হাসপাতালে আপনি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং বোর্ডের চেয়ারম্যান না, আপনাকে পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছে পত্রপত্রিকায়। যাই হোক, আপনি হাসপাতালের সঙ্গে ছিলেন এবং আপনি পরে বলেছিলেন যে দলীয় চিকিৎসকদের অনুরোধে আপনি হাসপাতালের সঙ্গে যুক্ত হয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ। মানে আমি আপনার হচ্ছে যে এটা বোধহয় আমি মিডিয়াতে বলেছিলাম কোনো একটা চ্যানেলে, আর কাউকে বলেছি বলে আমার জানা নেই, যার জন্য এখানে ভুল তথ্য আছে। সেটা হচ্ছে যে এটা সত্য কথা যে স্বাধীনতা চিকিৎসক পরিষদের তরুণ যারা চিকিৎসক তারা সংগঠিত হয়েছিল এটা করার জন্য। তো একটি পর্যায়ে তারা আসে আমার কাছে যে আপনি আমাদের একটা আর কি ইউনিটির সিম্বল হিসাবে আমাদের সাথে থাকেন। আমি যে ঠিক আছে থাকবো, কিন্তু আমি কোনো সময় আসলে মোহনার যে পরিচালনার বিষয় আমি সম্পৃক্ত ছিলাম না, এবং মোহনা হাসপাতাল যে কোথায় অবস্থিত, এটা কি হাসপাতাল, কি অবস্থা, আমি কোনোদিন ওই হাসপাতালে যাইওনি। ডক্টর ইকবাল আরসালান, আমি বলি মোহনা হাসপাতাল আপনার কথা বলছে, তাদের সাইনবোর্ডে আছে। না, সাইনবোর্ডে তো থাকার প্রশ্নই আসে না, কারণ আমি তো ওখানে আপনার প্র্যাকটিসও করি না, আপনার কিছুই করি না, এক নাম্বার। দুই নাম্বার, পত্রিকায় যদি লেখে থাকে তাহলে আমি বলবো যে ভুল তথ্য। জি। সেকেন্ডলি হচ্ছে যে আপনার আমি কিন্তু দায় অস্বীকার করিনি। আমি বোধহয় গণমাধ্যমকে বলেছি, এটিএন নিউজকে বলেছি যে আমি দায় অস্বীকার করছি না, যে আমার রাজনৈতিক সহকর্মীরা যে ভুলটা করেছে, যে আপনার লাইসেন্স না দিয়ে হাসপাতাল শুরু করেছে, সেটার কিন্তু দায় আমি গ্রহণ করেছি এবং আমি অস্বীকার করিনি আমার দায়টা। তো আপনার হচ্ছে যে তারা ডেফিনেটলি ভুল করেছে, এবং যদি আপনি বিচারিক দিক দিয়ে দেখেন তারা তাহলে অন্যায় করেছে। তো সরকার তদন্ত করছে এবং তারা অন প্রসেস ছিল লাইসেন্সে, তারা মানে আপনার সরকার এখন বিবেচনা করবে। আমি জনাব আনোয়ার পাশা আপনার কাছে দুটি বিষয় জানতে চাই, যে আপনি আসলে আজ আপনার সঙ্গে আপনি অভিযান থেকে সরাসরি ফিরলেন, আপনি আসলে ভেজাল ওষুধ নিয়ে আপনি কাজ করছেন, কিন্তু আমরা আসলে ভেজাল ওষুধের আগে আপনি যদি দুটি বিষয় একটু বলেন, যে এই প্রশ্নটি যদি আপনার কাছে কন্টিনিউ করি, একজন সাধারণ মানুষ আসলে একটি ক্লিনিক সেটি ঠিক না অঠিক, এবং একজন ডাক্তার সে আসলে ভুয়া নাকি ঠিক সেটি কি করে চিনবেন, তার জানার কোনো উপায় আছে কিনা? আচ্ছা, এই যে ভুয়া ক্লিনিক ডায়াগনোসিস সেন্টার বা ডাক্তারের কথা বলেন, এটা আসলে কিন্তু রেগুলার কেস না, এটা হচ্ছে প্রতারণাপূর্ণ যে বিষয়গুলো সেটা নিয়ে যদি কথা বলি তাহলে প্রথমে দেখতে হবে কিভাবে এই প্রতারণাটা চলছে। তো আমি ঢাকার কথা চিন্তা করি, সোহরাওয়ার্দী হাসপাতালের কথা চিন্তা করি, দেখব ওই এলাকায় বেশ কয়েকটা 8-9টা সরকারি হাসপাতালগুলো রয়েছে। জাস্ট এটার চিত্রটা একটু বলি, আর সারা বাংলাদেশেও মোটামুটি মোরলেস অনেকটা কাছাকাছি হবে। তো ওইখানে রুগী কোন ধরনের রুগী আসেন? সাধারণত স্বল্প শিক্ষিত, আর্থিকভাবে অসচ্ছল এই ধরনের রুগীগুলাই আসেন, কিন্তু এই রুগীগুলো সরাসরি চলে আসে না। প্রথমে
অসুস্থ হওয়ার পরে লোকালি কিছু ট্রিটমেন্টের ব্যবস্থা তাদের হয়তো বা হয় নানাভাবে। এরপর তার যেহেতু আর্থিক সচ্ছলতা ওরকম থাকে না, দেখা যায় গরুটা বিক্রি করে, জমিটা বিক্রি করে, অথবা ঘরের চাল বিক্রি করে আসছে, এসে ঢাকা শহরে এসে নামে, ধরেন গাবতলী বা লঞ্চঘাটে এসে নামলো খুব ভোরবেলা এসে তারা ওই সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে যখন আসে, ধরেন গ্রামের একটা চালাক চতুর লোকও যখন ঢাকার ভিতরে আসে এবং কোনো একটা বড় হসপিটালের সামনে দাঁড়ায়, আপনার মতো মানুষও কিন্তু একটা হসপিটালের ভিতরে যে বোকা হয়ে যাবে, কোন দিকে যাব, কি করব। তো এখন তারা কিন্তু অসহায় বোধ করে, তখন সেই সময় তাদেরকে হেল্প করার জন্য কিছু লোক আসে, যে মানে তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে, তারাই আসলে দালাল। এরা নানাভাবে নানা ছলনে তাদেরকে বুঝিয়ে বলে, এখানে তো এই আপনি 12টা 1টার আগে চিকিৎসা পাবেন না, আপনি রাস্তার ওই পারে গেলেই আপনার সাথে সাথে এই ডাক্তারই ওখানে বসেন, এখন করে দিচ্ছে, তেমন কোনো খরচ নেই, এই কথাটা বলে তারা ওইখানে নিয়ে যায়। ওখানে নিয়ে যাওয়ার পরে কিছু লোক এখানে বসে থাকে, তারা চিকিৎসকের অভিনয় করে আসলে। তো তারা এক গাদা টেস্ট দেয়, সেই টেস্টগুলো এখানে হয়, তাদের কাছ থেকে লোক দেখানো মল মূত্র এগুলো সবই নেওয়া হয়। নেওয়ার পরে এই মল মূত্র এবং ব্লাড সবই বালতিতে ফেলে দেওয়া হয়, আর কম্পিউটার থেকে একটা রিপোর্ট বের করা হয়। যেহেতু এই স্যাম্পলগুলো বালতিতে ফেলে দেওয়া হয়, তাই এগুলোকে বালতি টেস্ট বলে। আর রিপোর্ট তো নিজে থেকে বানিয়ে দিচ্ছে। কিছুদিন আগেও সরাসরি হাতে নাতে আমরা ধরেছি, ব্লাড স্যাম্পল ব্লাড টেস্ট রিপোর্ট বানিয়েছে, অথচ তার স্লাইড বানায়নি, সেল কাউন্টার তাদের নাই। তাহলে কিভাবে ব্লাড টেস্ট রিপোর্ট দিল? তাদের এই ধরনের রিপোর্টগুলো তাদের দিতে পারে না। তো যাই হোক, তো এরপরে তারপরে আবার তাকে ওষুধ দেওয়া হয় এবং তারা বাড়ি চলে যাচ্ছে। এরপরে যেহেতু তারা অসহায়, অত শিক্ষিত না, কোন কমপ্লেন করতে তারা এখানে আসতে পারে না, এবং এই ইয়েতে তারা নানাভাবে যখন দেখে তাদের কাছে কিছু টাকা তো থাকি, 4-5 হাজার টাকা তাদের কাছ থেকে এই খরচ হয়ে যাচ্ছে কিন্তু। তো এইটা একটা বললাম। আর আপনি দেখবেন গ্রামেও একই রকম, কিছু রিক্সাওয়ালা বাস স্ট্যান্ডে বসেই থাকে, কোথাও যাবে না, যখন দেখবে যে তার হাতে কোনো আমরা নানাভাবে প্রতারিত হওয়ার উপায় আমরা তো সাধারণ মানুষের আসলে মানে কোনোভাবে এতে ইয়ে করার উপায় নাই, কারণ আসলে অর্ধশিক্ষিত। তো সরকার বা প্রশাসন এর জন্য আসলে কি করতে পারছে? সরকার এই বিষয়ে খুবই আন্তরিক, এবং এই ধরনের যে আমরা যে ড্রাইভগুলো দিচ্ছি, এটা কিন্তু আমরা শতাধিক এরকম ভুয়া ডাক্তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা অভিযান করেছি, এবং এর ফলে কিন্তু অবস্থা কিছু উন্নতি ঘটেছে। আপনি যে জায়গাটার কথা বলছেন, সোহরাওয়ার্দী হাসপাতালের অপোজিটে, এখানে কিন্তু যে ধরনের সমস্যাগুলো ছিল এখন কিন্তু অতটা নাই। হ্যাঁ, দালাল চক্রের বিরুদ্ধে আমরা অতটা সাকসেসফুল হতে পারিনি, তবে অবৈধ ক্লিনিক এবং ভুয়া ডাক্তার ওইখানে কিন্তু ডক্টর রাশিদ মাহবুব, আপনি এই বিষয়টাই আগেও বলছিলেন, আবারও যদি আমি জিজ্ঞেস করি যে সরকার আসলে কি করতে পারছে বা কি করছে বা কতটা যথেষ্ট? এটা আবার যদি যাই, আপনার হাসপাতাল একটা হচ্ছে এমনি চিকিৎসার হাসপাতাল, সরকারি হাসপাতালের বর্তমান যে ব্যবস্থা, এটা প্রথম শর্ত হচ্ছে সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক চিকিৎসা নেওয়া কিন্তু সেখানে কষ্টকর। দে নিড সাম সাপোর্ট। হয়তো বাড়ির থেকে লোকজন নিয়ে আসে, অথবা ওই হাসপাতালের কারোর সাথে একটা কানেক্টিভিটি করে। সেগুলো যখন যারা পারে না, রেমিনেন্ট গ্রুপটা, তখন তাদের শুভাকাঙ্ক্ষীরা এসে এই কাজগুলো করায়। এখন সরকারের যে জায়গাটা করা দরকার, সরকার বলতে এখানে আমি ওই হাসপাতালকে বুঝাবো, হাসপাতাল কিন্তু সাধারণ মানুষকে গ্রিট করাটা অভ্যস্ত না। হাসপাতালটা যে, আমি আবারও বলবো, হাসপাতাল ইজ নট ফ্রেন্ডলি ফর দ্য কমন পিপল, ইট ইজ ফ্রেন্ডলি ফর আদার্স। এখন তাদেরও কারণ আছে, কারণ তারা ওভার ক্রাউডেড, ওভার বার্ডেন। কারণ যেটুকু তাদের দেওয়ার সঙ্গতি আছে, ঢাকা মেডিকেল কলেজ বলেন, সোহরাওয়ার্দী বলেন, এতে কিন্তু সঙ্গতির উপচে পড়ার একটা ব্যাপার আছে। এবং আপনি যত জায়গায় দেখবেন, ইভেন আপ টু ডিস্ট্রিক্ট হাসপাতাল, সমস্ত ক্লিনিকসগুলো কিন্তু ওই ডিস্ট্রিক্ট হাসপাতালের আশেপাশেই হয়। যারা ওইখানে উপচে পড়ে তাদের কাছে গিয়ে চলে যায়। এখন এটার জন্য যে জায়গাটা দরকার, সেটা কিন্তু আবারও আমি ওইভাবে প্রথম থেকে বলছিলাম যে আমাদের দেশে সাধারণ চিকিৎসা গরিব মানুষরা কিভাবে পেতে পারে, সেটা কিন্তু কোনো প্রক্রিয়াই করা নেই। এবং এই হাসপাতালগুলো তো যারা হ্যাপস, যারা ক্ষমতায়িত, তারাই কিন্তু বেটার চিকিৎসাটা নিয়ে নেয়, এবং সাধারণ মানুষ বান্ধব হাসপাতাল আমার এখানে হয়নি। এবং আরেকটা প্রক্রিয়া হতে পারতো যে রেফারেল সিস্টেম, যে গ্রাম পর্যায় থেকে শুরু করে এটা যদি টার্সিয়াল লেভেল পর্যন্ত একটা রেফারেন্সের মাধ্যমে থাকতো, তাইলেও কিন্তু এটা হতো, কিন্তু কোনোটি আমরা চালু করতে পারিনি। একটা অব্যবস্থাপনার যে চিত্র, তার মধ্যে যে অব্যবস্থাপনার দুর্বৃত্তের যে ব্যাপারটা, সেটা এখানে ঘটছে, সেটা কিন্তু হুইসেল দিলেই বন্ধ হবে না। সাধারণ মানুষের কথা যখন বলছিলাম, ডক্টর ইকবাল আরসালান, আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি যে ঘটনাটি নিয়ে অনেক আলোড়ন ঘটেছে, ঢাকা মেডিকেল কলেজে এক রোগীর 2 দফা মৃত্যু সনদ তৈরি করা হয়েছে। এ থেকে প্রমাণিত হয় যে সেই রোগী প্রথম দফা বেঁচেই ছিলেন। এ থেকে আমরা চিকিৎসা খাত সম্পর্কে কি বার্তা আসলে পাই?
এটি ডক্টর রশিদী মাহবুব নিশ্চয়ই এই সম্পর্কে বলবেন, আমরা ডক্টর ইকবাল আরসালানকে আগে শুনি। এটা তো আপনার মানে অ্যাবসলিউটলি ইরেসপন্সিবিলিটি। বিষয়টা কি ঘটেছিল আসলে আমি যতটুকু অনুসন্ধান করে জেনেছি সেটা হচ্ছে যে রুগীটা যে ওয়ার্ড বয় বা আয়া নার্সকে যে বলেছে যে রুগীটা মারা গেছে, নার্স চিকিৎসকের কাছে ডেথ সার্টিফিকেট বা পাঠিয়ে দিয়েছে যে রুগী মারা গেছেন এবং উনি ওখান থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু করে দিয়েছেন। এটা কি উনাকে না দেখে এরকম ডেথ সার্টিফিকেট দেয় ডক্টর Right. মাহবুব এই সম্পর্কে না কিছু না যোগ না না করবেন? না নিয়মটা তো না, আপনার জি। অবশ্যই ডেথ ডিক্লিয়ারের কতগুলো আপনার Protocol আছে। কার্ডিনাল জি। সাইন আছে, প্রোটোকল আছে, সেগুলো আসলে ফলো করা হইলে হয়তো আপনার এইভাবে ডেথ ডিক্লিয়ার্ড হতো না। ডক্টর আমি মাহবুব কি আমি একটু জি, ইয়ে তাহলে, করি। হ্যাঁ। তো আপনার হচ্ছে আচ্ছা ঠিক আছে স্যার বলেন, পরে আমি তাহলে একটা আমরা বিষয় তাহলে বলতে আমরা একটা বিরতি চাচ্ছিলাম। নিয়ে আসি, এই প্রসঙ্গে হ্যাঁ। নিশ্চয়ই আলোচনা হবে এই বিষয়ে। আর আমরা ডক্টর আনোয়ার পাশা আপনার কাছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা আপনার কাছে কি ধরনের ভেজাল ওষুধ এখন বাজারে অ্যাভেলেবেল সেই সম্পর্কে আপনার একটু ওষুধ মতামত দিয়ে আর আমাদের একদিন করো, তোমার হচ্ছে যে আমি তো তোমারও ধরবো তো জি, আমরা আমার একটা একটু বিরতি নিয়ে সুযোগ আমরা একটু দিও। বিরতি নিয়ে ফিরে আসি, তারপর আপনি